আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগ, ভিসা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন আমিরের সঙ্গে। জুলাই আগস্ট গণহত্যার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন ট্রাইব্যুনালে। চানখারপুলের ঘটনায় আসামি ৮ হাসিনার বিরুদ্ধে মিলেছে প্রমাণ। যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। হাসিনা সহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক। নিবন্ধন পেতে ইসিতে ৬৫ রাজনৈতিক দলের আবেদন, সময় চায় ৪৬ দল। এবং প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় ৩ আসামি ৭ দিনের রিমান্ডে। দ্রুত বিচার দাবিতে সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ। মনে করে থাকেন এটা ভুল। ৫ আগস্ট পূর্ববর্তী সময়েও আমরা সহিষ্ণুতা, সহমর্মিতার বার্তা বহন করে আমরা রাজনীতি করেছি। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সন্ধ্যা ৭টায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে আগামী ২৩ বা ২৪ এপ্রিল কাতারের আমিরের সঙ্গে দোহায় দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এ সময় ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, বিশেষত এলএনজি আমদানি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু করা এবং প্রতিরক্ষা খাতে সহায়তার মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করবে বাংলাদেশ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সাদ আহমেদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাতার সফর এবং শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা প্রসঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আর্থনা শীর্ষ সম্মেলনে আগামী ২৩ বা ২৪ এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন আহমদ আল থানির সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু এবং প্রতিরক্ষা খাতে সহায়তার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। একটা বড় বাণিজ্য সম্মেলন হবে, বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দলগুলোর দাবির প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন। এটা ঐকমত্য কমিশনে যাবে। ঐকমত্য কমিশন এই রিপোর্টটাকে নিয়ে ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে। অনেকগুলো জিনিসই তো আসলে পলিটিক্যাল ডিসকাশনের বিষয়। এটা পলিটিক্যাল পার্টিগুলো এটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবেন যে আমরা কতটুকু নিব আর কতটুকু নিব না। অন্যদিকে বিদেশের মাটিতে থাকা আওয়ামী মন্ত্রী এমপিদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ওরা দেশের টাকা চুরি করে বিদেশে বসে মজমাস্তি করছে। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, আমরা তো তাদেরকে ফেরানোর এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। এদিকে অন্য এক অনুষ্ঠানে কাতার সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শ্রমবাজার ও ভিসা সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হবে আর্থনা সম্মেলনে। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যেই সমস্যা যেগুলি আছে ওই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করবো সেগুলি সমাধান করতে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে স্কুল শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তন্দ্রা তারুণ্যর রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে ৬ জনকে হত্যা করে পুলিশ। ৬ মাস ১৩ দিনের কর্মযজ্ঞ শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৯০ পৃষ্ঠার এই প্রতিবেদনে ৭৯ জন সাক্ষীর জবানবন্দি, ১৯টি ভিডিও চিত্র সহ নানা তথ্য প্রমাণ সংযুক্ত রয়েছে। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। এই ৮ জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে ৬ মাস ১৩ দিন, অর্থাৎ ১৯৫ দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে।
এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আওয়ামী সরকারের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংঘটিত অনেকগুলো হত্যাকাণ্ডে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত করছে তদন্ত সংস্থা। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস। এই মামলার ৮ আসামির মধ্যে ৪ জন পলাতক আছে। মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য আইনজীবী নিয়োগ করবে বলে জানান চিফ প্রসিকিউটর এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিষয়টি ইসির এনআইডি শাখার দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, একটি চিঠির মাধ্যমে এই তালিকাভুক্ত 10 জনের এনআইডি লক করা হয়। নথিপত্র অনুযায়ী গেল 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। এদিকে রোববার পর্যন্ত নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে 65টি, আর 46টি দল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা নেই দাবি করে দ্রুত রোডম্যাপের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টির সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। প্রশাসন থেকে উৎখাত হওয়া 700 কর্মকর্তাকে পদোন্নতি দিলেও তাদের কোথাও পদায়ন করা হয়নি উল্লেখ করে বিএনপি প্রশাসন চালাচ্ছে এনসিপির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। আমাদের বিবেচনায় আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা দেখছি ঐক্যমত্য কমিশন বলছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তারা বিভিন্ন রাজনীতির সঙ্গে দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। তো তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার। শ্রম আইন নিশ্চিত, সব শ্রমিকের আইনি সুরক্ষা এবং স্বীকৃতি, মর্যাদাপূর্ণ জাতীয় এবং খাতভিত্তিক মজুরি নিশ্চিত করা সহ 25টি মূল সুপারিশ করেছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান কমিশন প্রধান। এর আগে দুপুরে সুপারিশ তুলে দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। এনআই নাহিদের প্রতিবেদন। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় শ্রম বিষয়ক সংস্কার কমিশন। পরে বিকেলে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে সংবাদ সম্মেলনে আসেন কমিশন সদস্যরা। এই সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, শ্রমিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে ট্রেড ইউনিয়নের শর্ত শিথিল, শ্রম সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের কার্যকারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য প্রাপ্তির অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য নিশ্চিত করা সহ 25টি মূল সুপারিশ করেছে কমিশন। বাংলাদেশের শ্রম আইন এবং এর বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, কৃষক, স্বনিয়োজিত শ্রমিকদের কয়েকটি মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সুপারিশ। গণমাধ্যম কর্মীদের সহায়তায় বিশেষ আইনের সুপারিশ করেছে কমিশন বলেও জানান কমিশনের প্রধান। অগ্রাধিকার দেয়া হয়েছে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে। তারা যাতে শ্রম আইনের সমস্ত সুরক্ষা পায় এবং
জাতীয় ন্যূনতম মজুরি যখন ঘোষিত হবে সেই মজুরির আওতায় তাদের ওয়েজ বোর্ড যেন তার উপরে থাকে, সবসময় সব সেক্টরই থাকবে। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কথা বলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নাই। ওনারা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এদিকে এই হত্যায় জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ মানববন্ধন করেছে ছাত্রদল। ইউসুফ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামিকে সোমবার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। এ সময় পুলিশ তাদের 10 দিনের রিমান্ড চাইলে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পারভেজ হত্যা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার দুপুরে রাজু ভাস্কর্যে মানববন্ধনে অংশ নেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মী জড়িত বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মত সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। যে প্ল্যাটফর্ম থেকে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সেই ব্যানারকে এখন কুলুষিত করা হচ্ছে বলেও দাবি করেন তারা। বিগত জুলাই আগস্ট আন্দোলনে যে সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আজ সেই সংগঠন নিজেদেরকে একটি কিশোর গ্যাং হিসাবে পরিণত করেছে। একই দাবিতে মানববন্ধন করেছে তিতুমির কলেজ ছাত্রদল। এ সময় বক্তারা সঠিক তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়। আমাদের ছাত্রদলের সহযোদ্ধা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার যে নির্মম নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলে আমি মনে করি। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এক বিক্ষোভে অংশ নিয়ে পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। ইশরাক বলেন তাদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগামী 48 ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে, যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এর আগে গেল শনিবার বিকেলে রাজধানীর বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। দেশে 2023 সালে 2,26,236 কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ওই বছরে প্রায় 50% রাজস্ব হারিয়েছে সরকার। বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর ফাঁকির কারণে 2023 সালে আনুমানিক 2,26,236 কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ, যা গেল 11 বছরে দেশে কর ফাঁকির পরিমাণের প্রায় দ্বিগুণ। কর নিয়ে কারসাজির এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো সিপিডির এক গবেষণায়। সোমবার ধানমন্ডিতে ব্রিফিংয়ে এমন সব তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থাটির প্রধান গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। শুধুমাত্র কর ফাঁকি এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে, যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়নি। সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি, এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি। সরকারের বিভিন্নমুখী যে ধরনের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যা রয়েছে, এর যে কোনোটি বাস্তবায়নের জন্য কিন্তু অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। সর্বাধিক গুরুত্বপূর্ণ যে দুটো উৎস থেকে কর বেশি এসে থাকে, তার একটি হলো কর্পোরেট কর
যেখান থেকে প্রায় 20% পর্যন্ত সরকারের রাজস্ব আসে। এ সময় কর্পোরেট খাতে রাজস্ব ফাঁকির বিষয়টি তুলে ধরে সংস্থাটি। এ খাতে সরকার প্রায় 50% রাজস্ব হারিয়েছে। আরএমজি সহ এক্সপোর্ট ওরিয়েন্ট ইন্ডাস্ট্রিগুলো তাদের জন্য কিন্তু একটা স্পেশাল সাবসিডিতে একটা রেট দেওয়া আছে। কিছু কিছু কোম্পানি যেখানে 25% করে ট্যাক্স দিচ্ছে, সেখানে আরএমজি কিন্তু 12% এবং গ্রিন হলে সেখানে 10%। এক্সপোর্টের ক্ষেত্রেও তাই হচ্ছে। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের কারণে যে অ্যাভয়েডেন্স ইভেশন হয় সেগুলো প্লাস আওয়ার গ্র্যাজুয়েশন, সো অল অফ দিস together warrants a deeper look into why we need corporate tax reforms. এ সময় বিনিয়োগের কথা বলে বিভিন্ন খাত ভিত্তিক কর ছাড় সম্পূর্ণ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। স্টার্টআপগুলো রিটার্ন সাবমিশন করে না। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। অর্থ পাচারের অভিযোগে এবার বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সম্পদ পাচারের খোঁজে গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকা লুটপাটের তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি। সোমবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়ে নানান অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ফজলে আদিত্যর প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে অর্থ পাচারের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। সাকিবের যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। সম্প্রতি দুদক চেয়ারম্যান জানিয়েছে এই অলরাউন্ডারের বিরুদ্ধে যে কোনো সময় হতে পারে মামলা। মানে আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। আর আমাদের আশঙ্কা এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। এদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগ খতিয়ে দেখতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। প্রকল্পের নামে নামকাওয়াস্তে সভা সেমিনারের ছবি তুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারি অর্থ লোপাটের অভিযোগ আনা হয়েছে। দুদক বলছে গবেষণা সংক্রান্ত টেন্ডারে অনিয়ম, অযৌক্তিক প্রকল্প গ্রহণ সহ বেশ কিছু অসঙ্গতি পেয়েছে, যা বিচার বিশ্লেষণ পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। ক্ষেত্রে তো অনিয়ম সচরাচর হয়ে থাকতে পারে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাযথভাবে প্রকল্প গ্রহণ হয়েছে কিনা, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, প্রকল্পের ক্ষেত্রে আমরা সঠিক টেন্ডার প্রক্রিয়া নিয়েছি কিনা, সিলেকশনটা কিভাবে করেছি, কোন কোন ব্যক্তিকে দিয়েছি, আমার যে পরিমাণ এস্টিমেটেড বাজেট ছিল সেটাকে পুরোটা ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো তো যাচাই করতে হয়, বা এখানে অনিয়ম হয়ে থাকতে পারে। দুদক বলছে ইতিমধ্যে নানা অসঙ্গতি পাওয়ায় বিগত সরকার আমলের নেয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব প্রকল্প স্থগিত করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 1991 থেকে 31 জুলাই 2024 পর্যন্ত সংবিধানে 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি কর্তৃক কতজনের কারাদণ্ড মওকুফ এবং দণ্ড মার্জনা করা হয়েছে সেই তালিকা জানতে হাইকোর্টে রুল করা হয়। রাষ্ট্রপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই রুল জারি করে। এর আগে হাইকোর্টের নির্ধারিত শাখায় রিট করেন আইনজীবী ওমর ফারুক। রিটে বলা হয়, বিভিন্ন দেশে দুরারোগ্য রোগে আক্রান্ত, ভুল বিচারের শিকার এবং বিখ্যাত ব্যক্তি এই 3 ধরনের আসামিকে ক্ষমা করার নজির থাকলে বাংলাদেশের রাষ্ট্রপতি 49 অনুচ্ছেদ বিবেচনা রাজনৈতিক কারণে বিভিন্ন ব্যক্তিদের ক্ষমা করে থাকেন। এর আগে 4 জন সচিবকেও লিগ্যাল নোটিশ পাঠান রিটকারী আইনজীবী। আমাদের দেশে দুঃখজনকভাবে প্রত্যেক সরকারের সময় রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় সমস্ত বড় গুন্ডা পান্ডা বড় অপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছেন। মামলাটা নিয়ে আজকে যে রুলটা হয়েছে, আশা করি সেই রুল নিষ্পত্তি আনতে আমরা একটা সঠিক ফয়সালায় যাব। যত্রতত্র যেন তেনভাবে রাষ্ট্রপতি যাতে কাউকে আর ক্ষমা না করতে পারে। আমার ভাই মরেছে, বেদনা আমার, রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে এই বেদনাকে যে দ্বিগুণ তিনগুণ এবং সমাজে যে বাজে মেসেজ দিচ্ছে সেই মেসেজ আর থাকবে না। রাজধানী ঢাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে রাজউক। রাজউক চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমানে নির্মাণাধীন 3382টি ভবনের চিহ্নিত অবৈধ অংশ ভাঙা হবে। অবৈধ অংশ ভাঙার পাশাপাশি নেওয়া হবে নানান আইনানুগ ব্যবস্থা। ফজলে আদিত্যর প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান।
নকশার বাইরে গড়ে তোলা নির্মাণাধীন ৩,৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করে তা ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজনে এক সংলাপে সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ঢাকাকে যদি একটি ছাতার নিচে না আনা হয় তাহলে যত পরিকল্পনাই হোক তা কার্যকর হবে না। নগরের সব সেবা এক জায়গা থেকে পরিচালনার উপর জোর দেন রাজুক চেয়ারম্যান। অনুষ্ঠানে নগর পরিকল্পনা ও পরিবেশ বিশেষজ্ঞরা বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা দখল, দূষণ ও দুর্ভোগের শহরে পরিণত হয়েছে। অনুষ্ঠানে ঢাকাই ম্যাগাজিন ও ঢাকাই খালের অবস্থা নিয়ে লেখা একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ টিকাদান কার্যক্রমের সাফল্য, উদ্ভাবন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এবং ইউনিসেফ বাংলাদেশ। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা টিকা কার্যক্রমের সাফল্য তুলে ধরেন, সেই সঙ্গে নানান প্রতিকূলতার কথাও তুলে ধরেন। তারা বলেন, ১৯৮৫ সালে টিকাদান কর্মসূচির কভারেজ ছিল ২% নিচে, যা বর্তমানে ৮৩.৯% উন্নীত হয়েছে। তবে টিকাদান কর্মসূচির অন্যতম চ্যালেঞ্জ জনবল সংকট। এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, বরাদ্দকৃত জনবলের মধ্যে প্রায় ৪৩% এখনও শূন্য রয়েছে। এছাড়া আগামী ২০২৯ সালের পর গ্যাভি টিকাদান প্রকল্প সহায়তা বন্ধ করে দিলে বাংলাদেশকে তার নিজস্ব অর্থায়নে টিকাদান কর্মসূচি পরিচালনা করতে হবে বলে জানান বক্তারা। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ, যারা বাংলাদেশের শুরু থেকেই ২০০০ সাল থেকে বাংলাদেশের ভ্যাকসিনের পুরো সাপোর্ট দিয়ে এসছে, যেটা আগামী ২০২৯ সালের পরে গ্যাভির কোনো সাপোর্ট বাংলাদেশে থাকবে না। প্রথমে শুরু হয়েছিল ৬টা, এখন ভ্যাকসিন দেওয়া হয় 10টা, যাতে করে 12টা রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। লোকবল যদি নিয়োগ করা না যায় তাহলে আগামী দিনে আমাদের ব্যক্তি জীবনের সমস্যা হবে, শিশুদেরও সমস্যা হবে। ব্লু ইকোনমি আনলকিং দ্য পটেনশিয়াল অফ ওশনস ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এই সেমিনারের মাধ্যমে দেশ বিদেশে মেরিটাইম বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান, শিল্প উদ্যোক্তা এবং স্টেক হোল্ডারদের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়, যার মাধ্যমে ভবিষ্যতে দেশের মেরিটাইম সেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সফল কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।